এই দখলদার সরকারের উপর, এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের উপরে বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই। এরা সবকিছু করতে পারে, এরা লন্ড ভন্ড লুট তারাজ ধ্বংসযজ্ঞ, দেশটাকে রসাতলে নিয়ে যাওয়া, পাকিস্তানি দালালদের কাছে দেশটাকে হস্তান্তর করা, বিদেশি জঙ্গিবাদীদের কাছে বাংলাদেশের মানুষকে জিম্মি করে দেওয়া, বিক্রি করে দেওয়া, দেশের স্বার্থ লুণ্ঠন করে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতি করা, লুণ্ঠন করা, বিদেশিদের পা চাটা, সবকিছু এই অবৈধ দখলদার সরকারের পক্ষে সম্ভব। সে কারণেই দেশের মানুষ তাদেরকে কোনো বিশ্বাস করে না, তাদেরকে কোনো সমর্থন করে না, তাদের প্রতি ন্যূনতম আস্থা নেই, কারণ তারা যা বলে তার উল্টোটা করে, যা তারা পারে না। আরেকটা বিষয় আপনি দেখেন, ইলেকশন যদি হয়, ইলেকশন হলে 12 তারিখের পরে তো এই গভর্নমেন্ট থাকার কথা না। 12 তারিখের পরে দেখা যাচ্ছে উনি বিদেশ সফরে যাচ্ছেন, জাপান সফরে যাচ্ছেন, তো আদম ব্যবসা সংক্রান্ত কাজে। দেখেন না, আমাদের তো বাংলাদেশের মানুষের একটা জায়গা, বিশ্বাসের একটা মনে হতো যে একটা নোবেল প্রাইজ পেয়েছে, আমরাও ভাবতাম যে এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন। এবং এইটা আজকে বাংলাদেশের মানুষ বলে 3জন নোবেল লরেট নিয়ে কথা বলে, একজন হলো ভেনেজুয়েলার কি মাসুদা, আর একজন হলো আপনার এই আমাদের প্রতিবেশী দেশ অং সান সুচি, আর একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3জন, এই 3 লরেট বাংলাদেশ তাদের দেশটাকে ধ্বংস করেছে, দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। আজকে গণতন্ত্রকে হত্যা এরা করেছে, গণতন্ত্র হত্যাকারী হিসাবে এরা প্রমাণিত। এরা দেশপ্রেমিক না, এরা দেশকেও ভালোবাসে না, দেশের জনগণকেও ভালোবাসে। দেশের সম্পদ এরা রক্ষা করতে পারে না, বরঞ্চ বিদেশিদের দালালি করার জন্য নোবেল পুরস্কার নিয়ে নোবেলকে আজকে বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইউনূসের এই অবৈধভাবে যে নোবেলটা দেওয়া হয়েছে অন্যায় হয়েছে এবং তার নোবেল কেড়ে নেওয়া দরকার। কারণ একজন দেশপ্রেমিক মানুষ, একজন গবেষণা, একজন অর্থনীতিতে যাকে নাকি শান্তিতে যাকে নোবেল পুরস্কার দিয়েছে, সে শান্তির কোনো নজির কিন্তু বাংলাদেশের একজন মানুষের জন্য করেনি, সে পৃথিবীতেও কোনো অবদান রাখেনি। এবং তার যে শান্তিতে নোবেল, তার সাথে তার যে পার্টনার ছিল যে আমিনা বেগম, সে কোথায়? তার কোনো পরিচয় তাকে আজকে পাওয়া যায়? হ্যাঁ, তাকে তো দেখা যায় না। তার মানে শিক্ষকদের পিটানো হচ্ছে, সংখ্যালঘুদের প্রতিদিন ঘটনা ঘটছে। আজকে একটা ঘটনা করেছে একটা এরকম একজন মানুষ আমাদের জন্য তো অভিশাপ হিসাবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উনি তো একজন গৌরবের মানুষ হিসেবে আমরা আর এখন দেখতে পারি না, দেখি না, সবাই অভিশাপ হিসেবে দেখে। ওনার অভিশাপ, উনি একজন অভিশপ্ত মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ এখন তাকে চিহ্নিত করেছে। বড় মূল্য দিয়ে বাংলাদেশের মানুষ জানতে পারলো, চিনতে পারলো এই লোকটা যে কত বড় একটা ফ্রড। বড় মূল্য দিয়ে ফ্রড না, ফ্রড এবং চিটার এবং লায়ার। আমরা শেষ করবো বাউদ্দিন নাসিম। এই খুব তাড়াতাড়ি ধরেন 22 তারিখ থেকে তার ইলেকশনে প্রচারে যাওয়ার কথা, খুব তাড়াতাড়ি কি কোনো কর্মসূচি আসছে নতুন? আমরা তো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা, তৃণমূলের নেতা কর্মীরা এবং বাংলাদেশের মানুষ মুখে আছে আমরা জানি। এবং আমরা অবশ্যই বারবার আমরা বলি, এবং এটা আমাদের সবসময়ের জন্য, আওয়ামী লীগের নেতা কর্মী না, বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের কর্মসূচি একটাই, সেটা হলো এই ভোট কেন্দ্রে ভোট দিতে না যাওয়া। ভোট কেন্দ্রে যখন না যাবে, তখন যদি জোর করে ভোট পিটিয়ে সিলেকশন করে তারা তাদের ক্ষমতা হস্তান্তরের একটা নাটক রচনা করে, প্রহসন রচনা করে, সেই প্রহসনে সারা বিশ্বের কাছে প্রহসনের সরকার হিসেবে প্রমাণিত হবে, যার প্রতি জনগণের কোনো আস্থা নেই। সুতরাং আস্থাহীন নির্বাচন সৃষ্টির জন্য দেশবাসীর কাছে এবং প্রতিটি ভোটারের কাছে আওয়ামী লীগের কর্মসূচি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে কর্মসূচি ঘোষণা করেছেন, যে এই নির্বাচন যাতে ফলপ্রসূ না হতে পারে, এই নির্বাচন যাতে আয়োজন করতে না পারে, এই নির্বাচন যাতে
পৃথিবীর মানুষের কাছে, গণতান্ত্রিক বিশ্বের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এমন ভাবে প্রচার প্রপাগান্ডা করে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, যেখানে নির্বাচন অনুষ্ঠান হতে পারবে না, যেখানে ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত না হলে সেই নির্বাচনকে গায়ের জোরে সিলেকশন করে ভোট পিটিয়ে ক্ষমতা দখলদারদেরকে ক্ষমতায় বসাবার জন্য, সন্ত্রাসী গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য কোনো আয়োজন করা হয়, সেই আয়োজনে বাংলাদেশের মানুষের কোনো দায় নেই। সেই আয়োজনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না, বাংলাদেশের মানুষ যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই কাজটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করবে। এটাই হলো আওয়ামী লীগের কর্মসূচি। আর বাংলাদেশে স্বৈর শাসক অগণতান্ত্রিক সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতায় আসুক, এটা বাংলাদেশের মানুষ চায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা করতে পারে না, বিশ্বাস করে না এবং চায় না। যে কারণে আমরা বলতে পারি, আমরা 15ই ফেব্রুয়ারি মার্কা ইলেকশন বেগম খালেদা জিয়া চাওয়ার পরও ক্ষমতায় থেকেও কিন্তু তিনি 15 দিনও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। এই ইতিহাস বাংলাদেশের মানুষের দল আওয়ামী লীগ এটা প্রমাণ করেছে। একইভাবে এরশাদের আমলেও 1988 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি এবং না করার কারণে সেই নির্বাচনও কিন্তু টেকেনি। এটা হলো আওয়ামী লীগের ধারাবাহিক ইতিহাস। তো আমরা মনে করি, বিশ্বাস করি, 12ই ফেব্রুয়ারির নির্বাচনও বাংলাদেশে হবে না। এটা কোনো নির্বাচন নয়, এটা প্রহসন, সিলেকশনের যে নির্বাচনের আয়োজন চলছে এটা সফল হবে না, ব্যর্থ হবে। ও আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশের জনগণ, অসাম্প্রদায়িক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী জনগণ এই নির্বাচনকে ব্যর্থ করে দিবে। এই নির্বাচনকে তারা কিভাবে ব্যর্থ করে দিবে সেটা প্রমাণিত হবে 12ই ফেব্রুয়ারির পরেই। এটা আমরা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং আওয়ামী লীগের নেই, এটা না, আমরা যারা বলে এটা সঠিক নয়। আমরা এখানে একজন পরশুদিন একজন গেস্ট এনেছিলাম, যিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন। তিনি অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন অনেকভাবে, এবং তিনি বুঝতে পেরেছেন সবার মনে যারা গত আন্দোলনে অংশ নিয়েছিল তারা এখন ভুল স্বীকার করছে, তাদের ভুল উদ্যোগ ছিল, ভুল আন্দোলনে তারা গিয়েছে। তারা ঘুরে দাঁড়াতে চায়, তারা চায় আওয়ামী লীগের প্রবাসী নেতারা ফিরে আসবেন, নেতৃত্ব দেবেন, এমন একটা পরিবেশ তারা চান। এমন চিন্তা কি আছে আপনাদের? প্রবাসী নেতারা ফিরে আসবে বাংলাদেশের জনগণ চাইলে, বাংলাদেশের জনগণ চাইবে, বাংলাদেশের জনগণ এটা প্রত্যাশা করে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, যার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা দরকার, এবং যারা 5ই আগস্টের যেই সাথে আন্দোলনের সাথে এই স্বৈরাচারী কায়দায়, এই সন্ত্রাসী কায়দায়, সেই তথাকথিত আন্দোলনের সাথে যারা সংযুক্ত হয়েছিল, প্রতারিত হয়েছিল, তারা বুঝতে পেরেছে, তারা ক্ষমা চাচ্ছে, তারা ভুল করার জন্য তারা দেশবাসীর কাছেও তারা বলেছে আমরা ভুল করেছি। তাদের প্রত্যাশা তো বাস্তবতার সাথে অবশ্যই গ্রহণযোগ্য এবং তারা তো এটা প্রত্যাশা করতেই পারে। এবং বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের অগ্রগতির জন্য দেশরত্ন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে দেশের জন্য কিছু করে, দেশপ্রেমিক দল হিসেবে তারা যে তাদের যে যোগ্যতা আছে, তাদের যে সক্ষমতা আছে, তাদের যে সততা আছে, তারা যে দেশপ্রেমিক, এটা তো আজকে প্রমাণিত। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাশা করবে, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করবে, দেশরত্ন শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। এটা তো বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই সাথে যদি যারা ভুল করেছে তারা যদি প্রত্যাশা করে, এটা তো আরো সংযুক্ত হলো। মানুষ তো ভুল করতেই পারে, মানুষ তো ভুল করে না, অনেক সময় না বুঝেও করে, অনেক সময় না বুঝে। বিষয় আপনাকে শেষ প্রসঙ্গ আপনার সাথে, আপনার বিরুদ্ধে একটা মামলা চালু হয়েছে বাংলাদেশের সর্বশেষ, এবং আপনাদের অনুপস্থিতি যাদের মামলা চালু করা হচ্ছে সেখানে মঞ্জারে মতিন বলে একজনকে সরকার পক্ষে উকিল হিসেবে দায়িত্ব দিচ্ছেন, যিনি গত আন্দোলনে আপনাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, কেন আমার বিরুদ্ধে এই মিথ্যে মামলা, অপ্রয়োজনীয় মানে অহেতুক অসাংবিধানিক ভাবে যে মামলাটি দেওয়া হয়েছে, এটা আমি কিছুই জানি না।
তো আমাকে সম্ভবত খুনের মামলা কি শুনেছি, আমি কিছু জানিও না, এবং কাকে নিয়োগ দিয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি জানিও না। তো এটাই হলো যে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন আমি একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি সেই শৈশব, কৈশোর, যৌবনের, আজকে আমি তো 60-এর উপরের বয়সে উপনীত হয়েছি। আমার জীবনটা তো বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আমি কাজ করেছি, আমৃত্যু আমি কাজ করে যাব। সেক্ষেত্রে আমাকে খুনের মামলায়, গুমের মামলায়, আইসিটি তথাকথিত আদালতের মামলা দিয়ে দেওয়া হয়েছে, এটা তো বিস্মিত হয়েছে আমি। এই মামলা আমি তো ওই ধরনের এটা বিশ্বাস করি না, এবং এটা অন্যায়, এটা অবিচার করা হয়েছে, এবং এটা আমার না, যাদেরকেই দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যাকেও অসংখ্য মামলা দিয়েছে, আইসিটি আদালতে তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছে, আমাকেও হয়তো মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি তো এটা কোনো দণ্ড হিসাবে মনে করি না। কারণ আমার বিশ্বাস, আমি বাংলাদেশের একজন বিশ্বস্ত মানুষ, একটি দেশপ্রেমিক মানুষ, একজন গণতান্ত্রিক মানুষ। আমি খুনি নই, আমি খুন করি নাই। আমার দল কোনোদিন, আওয়ামী লীগ কখনো কাউকে খুন করার কোন আদেশ দেয় না, কোনো শিক্ষা নাই। আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, একজন সদস্য হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে, আমি সংসদ সদস্য হিসাবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছি। আমি সততার সাথে এইসব মামলা মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হয়েছে, এগুলা এই মামলা নিয়ে আমি কোনো পরোয়া করি না। এই মামলা নিয়ে, সাজা নিয়ে আমি জানি এটাকে মৃত্যুদণ্ডই দিবে, এবং এই মৃত্যুদণ্ড নিয়ে আমি চিন্তিত নেই। আমার পরিবারও, আমি মনে করি না, যারা আমার খুব ঘনিষ্ঠ সদস্য, তারাও আমাকে নিয়ে কখনোই কুণ্ঠিত নয়, তারা চিন্তিত নয়। এটাই হলো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আমার দলের নেতাকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে তারাও এটা কিছু মনে করেন না। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও এগুলো নিয়ে তিনি কোনো চিন্তা করেন না। তিনি বিশ্বাস করেন বাংলার মানুষের ভালোবাসায় আমরা আবার বাংলাদেশের মানুষের কাছে আমরা ফিরে যাব, আমাদের নেত্রী ফিরে যাবে, এবং আমরা ঘুরে দাঁড়াবো। এবং এই অন্যায় অবিচার করে এই অবৈধ দখলদার সরকার যে মামলা দিচ্ছে, যে ভোগাচ্ছে আমাদের নেতা কর্মী, তৃণমূলের মানুষদেরকে, দেশবাসীকে, এর অবসান হবে অচিরেই, এবং এই অবসান ঘটিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াবো দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়ন অগ্রগতির জন্য। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাসে আমরা বলিয়ান হয়ে আমরা দেশের জন্য আমৃত্যু কাজ করে যাব। এটাই আমার অঙ্গীকার, এটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা কোনো নির্বাচন দেখছি না, আমরা তো কোনো নির্বাচন যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় বৃহত্তম রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করেই আওয়ামী লীগের সৃষ্টি থেকে অদ্যাবধি পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। সেই দলটি রেজিস্ট্রেশন, নির্বাচন কমিশন কর্তৃক, তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে। মার্কা, নৌকা মার্কা অধিক নির্বাচনী ব্যালট থেকে সরিয়ে ফেলা হয়েছে, এবং আওয়ামী লীগের রাজনীতি করার নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, অথচ আওয়ামী লীগ নাই। সেটা তো আমি ব্যক্তিগতভাবে এবং আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমরা তো নির্বাচন হচ্ছে বলে আমরা মনেও করি না। এমনকি বাংলাদেশের মানুষও এখন পর্যন্ত যে অবস্থা চলছে, যেভাবে বাংলাদেশ এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার এবং তার দোসরদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে কি বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আছে কিনা? সেখানে বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশের 17.5 কোটি মানুষ, তারা তো সবসময় দিনেও আমরা মনে করি যে অনেক সচেতন, এবং অনেক বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা অনেক ভাবনা করেন, চিন্তা করেন। তরুণ সমাজ, যুব সমাজ থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রাজনৈতিকভাবে সচেতন, এবং তারা বিভিন্ন কম আর বেশি সমর্থন করে। এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা অনেক উন্নত দেশের চাইতে কোনো অংশে কম বলে আমরা মনে করি না।
যদিও দখলদার ইউনূস সরকার, ফ্যাসিস্ট সরকার মনে করে বাংলাদেশের মানুষ অনেক কিছু বোঝে না। উনি বলেন দেশে বিদেশে যে এই জনগোষ্ঠী বাংলাদেশের মানুষদেরকে অসম্মান করেন উনি, এবং করে বলেছেন যে বাংলাদেশের মানুষ নাকি পয়সায় ভোট বিক্রি করে দেয়, এটা সেটা উনি বলেছেন। এটা আমার কথা না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা জানেন, দেশবাসী জানে। তো সেই রকম একজন সরকার প্রধান আপনি দেখেন, তিনি আদম ব্যবসা থেকে আরম্ভ করে সব ব্যবসায়ী তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এবং এই ধরনের একজন মানুষ তিনি নির্বাচনের নামে যে প্রহসনের অবতারণা করেছেন এবং নির্বাচনের নামে যে খেলা তিনি খেলে দীর্ঘদিন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতার দখলদারদের মতো দখল করেছেন। এবং উনি তো দখলদার সরকার, উনি ফ্যাসিস্ট সরকার, এবং উনি গণতন্ত্রকে নস্যাৎ করেন। গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার ছিল দেশরত্ন শেখ হাসিনার সরকার। সেই সরকারকে উনি কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে সেই সরকারকে সহিংসতার মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সহিংসতার মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনা সরকারকে উনি হটিয়ে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। এরকম একজন মানুষের কাছ থেকে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের কাছে স্বস্তিতে উনি ক্ষমতা হস্তান্তর করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে, সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, যেখানে মানুষ তার প্রতিটি মানুষ, প্রতিটি বিভিন্ন দলের সমর্থক আছে, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষরা আছে, পাহাড়ি জনজাতি গোষ্ঠী আছে, সবার তো ভোটের অধিকার এক, এবং সে তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলের প্রার্থীকে ভোট দিবে। এটা মানুষের অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। এই অধিকারকে খর্ব করার অধিকার কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে দিয়েছে? এর জন্য ওনার কি কোনো ম্যান্ডেট আছে? ওনার কি কোনো আপনি এতক্ষণ ধরে বললেন, মোটামুটি সবাই এগুলা জানেন, বারবার আপনারা বলছেন এগুলা। প্র্যাকটিক্যালি হচ্ছে নির্বাচনটা যে পর্যায়ে আছে, নির্বাচনটা এখন নির্বাচনের 22শে জানুয়ারির পরে, 22শে জানুয়ারির পরে প্রার্থীরা প্রচারে যেতে পারবে অফিসিয়ালি। এখন যেটা এই নির্বাচনে কোনো পোস্টার করার সুযোগ নেই। এই নির্বাচনে ব্যানার থাকবে, এরিয়া থাকবে, ফেসবুকের মাধ্যমে প্রচার করতে পারবে। সেটা আপনারা নির্বাচনে নাই, আপনাদের অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। এটা সবার একটা দাবি ছিল, নানা ভাবে দাবি ছিল, বাইরের থেকেও দাবিটা ছিল যে ইনক্লুসিভ একটা ইলেকশন, আওয়ামী লীগ সহ ইলেকশনটা যদি হয়, একটা স্টেবল একটা রাজনীতি তৈরি হবে বাংলাদেশে, যেটা হচ্ছে না সেটা। কিন্তু এই যে আপনাকে বাদ দিয়ে ইলেকশনটা করছে তারা, এবং সেটা বলছে কিন্তু আমরা আওয়ামী লীগকে শুধু দিচ্ছি না, কিন্তু এর বাইরে আপনাদের যে সারা দেশ জুড়ে যে বিশাল নেতা কর্মী সমর্থক, বিশাল একটা গোষ্ঠী, তাদের কিন্তু নামটা দিচ্ছে না, সবাই জানে। কিন্তু তারপরেও তো আওয়ামী লীগ মিছিল করতো, না করতো, আওয়ামী লীগকে কোথাও কিন্তু দেখছে না দেশের মানুষ। এটা কি বলবেন? দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের দৃশ্যমান হতে পারতেছে না, এটাও তো এই দখলদার সরকারের একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিস্ট পদক্ষেপের কারণে। মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, একের পর এক হত্যা করছে মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মব সন্ত্রাস করে গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে প্রতিদিন। আপনি গত 7 দিনের হিসাব নিয়ে দেখেন, গত 3 দিনের হিসাব নিয়ে দেখেন, কতজন মানুষকে আওয়ামী লীগের সমর্থক কর্মী তৃণমূল পর্যায়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে, এবং প্রতিদিন কারাগারের অভ্যন্তরে গ্রেপ্তার করা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও সেখানেও কিন্তু প্রতিদিনই আপনার লাশ জাতিকে উপহার দেওয়া হচ্ছে, কারাগারের অভ্যন্তরে নির্যাতন করে বিনা চিকিৎসায়, এবং তাদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা দেশবাসী জানে, এবং প্রতিদিন কিন্তু এগুলো খবর সবাই জানে। এরকম একটা অবস্থিতি, এরকম একটা পরিস্থিতির ভিতরে নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস, ভায়োলেন্স, যেখানে আইনের শাসন নেই, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদেরকে, এই ধর্ম ব্যবসায়ীদেরকে অথবা ধর্মকে ব্যবহার করে তারা জঙ্গিবাদী রাজনীতি করে বাংলাদেশকে যে অশান্তি, যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই অবস্থাতে তো মানুষ ঘর থেকে বের হয় না, মানুষ কথা বলতে পারে না।
শুধু মানুষ না, আওয়ামী লীগের নেতা কর্মীদের তো কোনো কথা বলার কোনো সুযোগ নাই। রাস্তা বেরোলে সেখানে আক্রমণ করা হয়, সেখানে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা দেওয়া হয়। এই অবস্থাতে তো আপনি আপাতত দৃষ্টিতে মনেই করতে পারেন, দেশের কিছু মানুষ তো মনেই করতে পারে যে আওয়ামী লীগের দেখা যাচ্ছে না। কিন্তু পিছনের কারণটা কি? পিছনের কারণটা হলো যে বাংলাদেশের যদি মানুষের যদি কোনো আইন শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবং দায়িত্ববোধ যদি এই রাষ্ট্র ক্ষমতা যারা দখল করে আছে তাদের প্ররোচনাতেই তো আওয়ামী লীগকে নিঃশেষ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের মানুষ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই অবৈধ দখলদার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা উনি ঘোষণা দেন যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, যেখানে আওয়ামী লীগের লোক পাওয়া যাবে, সে যেই হোক মামলার দরকার নেই, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে গ্রেপ্তার করা হবে। এবং পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে আপনি গ্রেপ্তার করবেন, প্রতিদিন গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করতে না পারলে আপনার চাকরি থাকবে না। সেখানে কিছু কিছু এই সরকারের সমর্থক, জঙ্গিবাদী এই সরকারের সমর্থক পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা নোটিশ করেন, অফিসিয়ালি চিঠি দেন, এমনকি ঘোষণা দেন যে আপনারা গ্রেপ্তার করতে হবে, ব্রাশ ফায়ার করতে হবে, গুলি করবেন, গ্রেপ্তার করবেন, হত্যা করবেন, কোনো কিছু আসে যায় না। এটা হলো বাংলাদেশের প্রতিদিনের কর্মকাণ্ড, প্রতিদিনের চালচিত্র। এরকম একটা অবস্থাতে আওয়ামী লীগ কিভাবে কাজ করবে? আওয়ামী লীগ কিভাবে বঙ্গবন্ধুর কথা বলবেন? কিভাবে জয় বাংলা স্লোগান দিবে? আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। আজকে জাতির পিতার নামকে মুছে ফেলা হচ্ছে। জাতির পিতার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম হল ছিল, সেখানে আজকে আমি দেখতেছিলাম একটি পত্রিকাতে নিউজটা করেছে ভারসাম্যের প্রতীক হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি করেছিল সহনশীলতার একটি পরিবেশ শোক করার জন্য, দেশের মানুষের কাছে তৈরি করেছিল। সেই দুটি হলের একটি হলকে, বঙ্গবন্ধু জাতির পিতা হলকে তারা নাম মুছে ফেলেছে। সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সিন্ডিকেটে থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই দখলদার ইউনূস সরকারের নির্দেশে, সরাসরি নির্দেশে বঙ্গবন্ধুর নামের হলটি মুছে ফেলা হয়েছে। সেখানে কার নামে রাখা হয়েছে সেটা নামটা আমি উচ্চারণ করতে চাই না। বাংলাদেশের মানুষের সবচাইতে শ্রদ্ধা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নামটি আজকে মুছে ফেলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তা বাংলাদেশের মানুষ কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এ ধরনের ঘটনা ঘটে, সেখানে বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা কি? আওয়ামী লীগের নেতা কর্মীদের কি করবে? আজকে এই জবরদখলদারি সন্ত্রাসীদের দাপটে, সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের জীবন অতিষ্ঠ, বেঁচে থাকার সম্ভাবনাও মানুষ দেখে না। মানুষ বেঁচে থাকার কোনো স্কোপ, এই স্বপ্নও মানুষ ভাবতে পারে না। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই যেই দেশে, সেই দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে দোষ দেওয়া, আওয়ামী লীগের কর্মীদের সমর্থকদেরকে যদি আমরা বলি অথবা কেউ আপনারা যদি বলার চেষ্টা করেন আওয়ামী লীগের দেখা যাচ্ছে না, আমার মনে হয় এটা অন্যায় হবে এবং অবিচার করা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গায় যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, তেমনি ভাবে বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আছেন। এবং বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা নয়, বাংলাদেশের রাজনৈতিক দলের আওয়ামী লীগের নেতা হিসেবে নয়, সাধারণ মানুষের, যারা আওয়ামী লীগ করে না, এ ধরনের লক্ষ কোটি মানুষের কাছে কিন্তু বঙ্গবন্ধুর মর্যাদা আছে, সম্মান আছে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি মানুষের সমর্থন আছে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সুযোগ পায়, যখনই মাঠে নামবে, বাংলাদেশের নেতাকর্মীরা আওয়ামী লীগের রাস্তায় একযোগে নামবে, তখন কিন্তু এই দখলদার সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু সময়ের ব্যাপার।
এটা কিন্তু এটা তো হ্যাঁ, এটা একটা আপনাদের অবস্থানটা তো আমরা জানি যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে যাচ্ছেন যে যে নির্বাচনে আওয়ামী লীগ নেই সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক কেউ ভোট দিতে যাবেন না, এটা বলে যাচ্ছেন উনি, যে আপনারা সবাইকে ভোটটা বর্জনের কথা বলছেন। আপনারা ভোটটাকে প্রতিহত করার জন্য তো বলেন নাই। আমরা এখনো ভোট প্রতিহত করার কথা বলিনি, তবে আমরা কিন্তু গণতান্ত্রিক ভাষায় আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাই না, কারণ আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক দল হিসেবে আমাদের অধিকার আছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভোটাররা যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভোট দিবে, সেই ভোটাররা যেহেতু ভোট দিতে পারবে না, তারা ভোট কেন্দ্রে তো এমনিই যাবে না। সেক্ষেত্রে প্রায় 50% উপরে বর্তমান হিসাবে প্রায় 60% ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যাবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা ভোট এসে তারপরও আমরা এই প্রচারটা চালাচ্ছি দলের পক্ষ থেকে। আমাদের ভোটাররা তো যাবেই না, আমাদের কর্মীরা তো যাবেই না, যাওয়ার কোনো কারণ নাই। কেন যারা যাবে যেখানে ভোট দিতে পারবে না? আওয়ামী লীগ ইলেকশন করতেছে না, আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগের প্রার্থী থাকবে না, সেখানে আমাদের আওয়ামী লীগের যারা ভোট দেয় সেই জনগোষ্ঠী, বৃহত্তম জনগোষ্ঠী ভোট কেন্দ্রে যাবে না। আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলছেন, এবং আমরা সেটাকে এভাবেই বলতে চাই। আমরা ওই কথাটিকে আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো ভোট কেন্দ্রে শুধু আওয়ামী লীগের ভোটাররাই যাবে না, আমরা তো দেশবাসীর কাছেও আমাদের আহ্বান, আমাদের দলের পক্ষ থেকে আওয়ামী লীগের আহ্বান এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর কাছেও আমাদের আহ্বান, এবং আমাদের কর্মসূচি ইতিমধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তোমরা প্রতিটি ভোটারের কাছে, শুধু আওয়ামী লীগ না, দলমত নির্বিশেষে ভোটারদের কাছে, যেহেতু জনগোষ্ঠী আওয়ামী লীগ ইলেকশন করতে যাচ্ছে না এবং আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না, আপনারাও ভোট কেন্দ্রে যাবেন, আপনারাও ভোট দিবেন না। ভোট দিতে যাবেন। মানুষ বড় অসহায় দেশে। আওয়ামী লীগের কারা ভোটার, কোন কোন পরিবার আওয়ামী লীগ করতে পারে বা করেন, এটা তো অন্যরা জানেন না। আমাদের সমাজটা এরকম ছোট, এবং কোথাও কোথাও বিএনপির ক্যান্ডিডেট, কোথাও কোথাও জামাতের ক্যান্ডিডেট গিয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাদেরকে, দেশে থাকতে হলে নৌকার ভোটার হন আর হিন্দু ভোটার হন, ভোট কেন্দ্রে হবে, নতুবা তারা থাকতে পারবেন না, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। এবং প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু দিচ্ছে তো, এরকম দিচ্ছে। বিএনপির প্রার্থী নাম তার জিন্নাহ, বিখ্যাত প্রার্থী, তিনি যেভাবে হুমকি দিয়েছেন ভোট কেন্দ্রে যে তাকে ভোট দিতে হবে, দেখিয়ে ভোট দিতে হবে, তা না হলে, এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতিও বলেছে তারা যদি ভোট কেন্দ্রে না আসে তাইলেও তারা দেশে থাকতে পারবে, আসবে এবং ভোট দিতে হবে, তার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে, তা না হলে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে, এমন পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বাড়িঘর দখল করে নেওয়া হবে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এবং দেশে বসবাস যাতে না করতে পারে। অর্থাৎ বাংলাদেশ থেকে খেদিয়ে দিবে। কোথায় খেদিয়ে দিবে? ওই মানুষটি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তো তার তো কোনো দায় নাই, তার তো কোনো দোষ নাই, তার তো সাংবিধানিক অধিকার। বাংলাদেশ তার মাতৃভূমি, বাংলাদেশ তার জন্মভূমি, সে বাংলাদেশের নাগরিক, তার সাংবিধানিক ভাবে তার ভোট করব, তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া তার অধিকার আছে। এটা হলো এক ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এক ধরনের আচরণ, আর একদিকে আওয়ামী লীগ সহ যে কোনো ভোটারকে হুমকি দেওয়া। এটা বিএনপির প্রার্থীরা দিচ্ছে তা না, জামাত ইসলামের প্রার্থীরাও কিন্তু একইভাবে বলেছে, থানা, পুলিশ, ওসি, ডিসি, এসপি সব আমাদের কাছে আসতে হবে, আমাদের হুকুমে চলতে হবে এবং আমরা যেভাবে বলবো সেইভাবে নির্বাচন হবে। এটা দেশবাসী জানে। এটা কোনো নির্বাচনের তো পরিবেশ না, এটা তো নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিবেশ তো বাংলাদেশে নেই। এ কারণেই বাংলাদেশের এখনো যে পরিস্থিতিটা বিরাজ করছে, আপনি বলছেন যে 21 তারিখের পর থেকে ভোটের মার্কা নিয়ে ভোট চাইতে যাবে। আমার তো মনে হয় তার আগেই যে পরিস্থিতি বাংলাদেশে, এখনো অধিকাংশ মানুষ বিশ্বাস করতে পারতেছে না
যে বাংলাদেশে আদৌ 12ই ফেব্রুয়ারিতে যে তথাকথিত নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটা আদৌ হবে কিনা, এই অবিশ্বাসের জায়গাটা কিন্তু প্রতিদিন বাড়ছে, প্রতিদিন তৈরি হচ্ছে। এবং এই অবিশ্বাসের জায়গাটি তৈরি করছে কারা, সেটাও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে আছে এই অবৈধ দখলদার, তারা একদিকে বলছে নির্বাচন, আর একদিকে নির্বাচনের নামে প্রহসন, এবং সেই প্রহসনের নির্বাচন মানেই হলো যে তারা একটা সিলেকশন দিবে, ক্ষমতা হস্তান্তরের একটি অবৈধ কৌশল হিসেবে নির্বাচনটাকে তারা একটা সাঁকো হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। কারণ এটা একটা সিলেকশন হবে যে এটা নির্বাচনের নামে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না এবং জনগণের কোনো মতামত এখানে প্রতিফলিত হবে না। এটা খুবই স্পষ্ট, যে কারণে তারা যদিও শেষ পর্যন্ত যদি কোনোভাবে যদি নির্বাচনটা যদি হয়ও, সেটা হবে কারো হাতে ক্ষমতা তুলে দেওয়া, একটি এটা কিন্তু তারেক রহমানের দেশে ফেরার পরে এমন একটা পরিস্থিতি সবাই মনে করছেন, সেটা তারেক রহমানের সাথে সাংবাদিকদের যে বৈঠকটা হয়েছে, যেটা সেখানে কেউ কেউ বলার চেষ্টা করেছেন তাদের কাছে সমস্ত জরিপের ফলাফল হচ্ছে তারেক রহমান আগামী ইলেকশনে বিপুল ভাবে জিতে প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছেন। তারা ওইভাবে তারা একটা মুড নিচ্ছেন। প্লাস তারেক রহমানে আসার পর কিভাবে যে একটা গুজব ছড়িয়ে পড়লো, যেটা কোন একটা সমঝোতার মাধ্যমে তিনি দেশে এসেছেন। আওয়ামী লীগের কোন নেতা কিন্তু কথা বলতেও রাজি হন নাই, বলে আগে হাওয়া বাতাস বুঝি আসলে কি হচ্ছে, তারপর কথা বলি, এমনও ছিল। কিন্তু আসলে কি কোনো সমঝোতা ছিল আপনাদের সাথে? তারেক রহমানের কোনো আচরণে কিন্তু এটা কোনো প্রমাণ নাই উনার সাথে। তারেক রহমান কি বললো অথবা কি বলছে না, অথবা তার সে কি প্রমাণ রাখবে না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমি পরিষ্কারভাবে বলতে পারি, আমরা বিএনপি এবং জামাত আমরা একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসাবে আমরা দেখি। আমরা রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের চেতনায় বিশ্বাসী। আমরা কখনোই জঙ্গিবাদী রাজনীতি যেমন করি না, প্রশ্রয় দেই না, আমরা ভাবতেও পারি না। আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা বিশ্বাস করি না। ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ কখনোই ক্ষমতার বৈতরণী পার হওয়ার চেষ্টা করে না। আর আওয়ামী লীগ হলো গণতন্ত্রের জন্য আপোষহীন দল। আমরা কখনোই বিশ্বাস করি না জামাত ইসলামের মতো রাজনৈতিক দল অথবা বিএনপির মতো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতির স্পেস দিবে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে তার লাইসেন্স দিয়ে আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাংলাদেশে মনে করে না তার জন্য আওয়ামী লীগ বিএনপি অথবা জামাত ইসলামীদের মতো দলের সাথে তারা আতাত করবে। এটা একটা সম্পূর্ণ গুজব এবং এটা প্রভাকাণ্ড। আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আঘাত দেওয়ার জন্য, আওয়ামী লীগের তৃণমূলের সেই নিঃস্বার্থবান আমাদের লক্ষ কোটি সমর্থক, আমাদের লক্ষ কোটি কর্মী, তাদের মর্যাদাকে নষ্ট করা, অসম্মান করা ছাড়া কিছুই নয়। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মী ভোটাররা জামাতে ইসলামের কাছ থেকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির বাইরে কিছু আশা ভাবতেই পারে না। একই রকম জামাত ইসলাম এবং বিএনপি একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। সুতরাং তারা কখনো কে কখন জামাত ইসলাম হয়ে যায়, কে কখন বিএনপি হয়ে যায়, এই দুইটি দলের কর্মকাণ্ডের ভিতর দিয়ে অতীতের ইতিহাস তাই বলে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিয়ে এ ধরনের প্রোপাগান্ডা যারা করে বা করার চেষ্টা করে অথবা বিভিন্নভাবে এ ধরনের উপস্থাপনা আসে না, এটা আমরা আপনার মাধ্যমেই শুধু না, এটা আমরা জানি। তাদের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনই এটা বিশ্বাস করে না এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মর্যাদার জায়গাটা রক্ষা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই একই আদর্শে বিশ্বাসী নাই। তিনি এই আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই তার মতো জনপ্রিয় এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী একজন মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যই আজকে
তিনি ক্ষমতাচ্যুতি তার ঘটেছে, এটা উনি জানতেন, উনি বলতেন, কিন্তু তখন আমরা অনেকেই হয়তো বিশ্বাস করতাম না। আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদেরকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি, বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের অপপ্রচার অথবা তার নেতৃত্বকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই ধরনের অপপ্রচার করা হয়। সুতরাং এই ধরনের অপপ্রচারে অন্তত আমি আপনার কাছ থেকে ফজলুল বাড়ি, আপনি একজন সাংবাদিক মানুষ, আপনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ, আপনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে খুব ভালো করে চেনেন, জানেন, এবং আওয়ামী লীগকে চেনেন, জানেন, কারণ আপনার দীর্ঘদিনের সাংবাদিক পেশাগত জীবনে আপনি এগুলো নিয়ে আপনার অনেক গবেষণা আছে। সুতরাং এই আলোকেই আমি আপনাকে বলবো দেশবাসীর কাছে, এবং যেখানেই সুযোগ পাবেন সেখানে এই অপপ্রচার বন্ধ করতে হবে। এই অপপ্রচার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আঘাত দিবেন, আওয়ামী লীগের নেতাকর্মী ভোটার সমর্থকদেরকে কষ্ট দিবেন না, এবং তাদেরকে, আমাদের নেতাকর্মীরা এখন নানা ধরনের এ ধরনের অপপ্রচারে কখনো কখনো ভুল বোঝে, কিন্তু পরক্ষণেই তারা কিন্তু কাটিয়ে ওঠে। কখনো কখনো কিছু সময়ের জন্য হতাশা আসতে পারে, কিন্তু পরক্ষণেই কিন্তু তারা আবার ঘুরে দাঁড়ায়, এবং ঘুরে দাঁড়ানোর ইতিহাস আওয়ামী লীগের নেতাকর্মীদের আছে, আওয়ামী লীগের আছে। এর ইতিহাস নতুন নয়। সেরকম আমরা ঘুরে দাঁড়াবো। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সকল ষড়যন্ত্রকারী, সকল মিথ্যাচার এবং সকল অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী, ভোটার এবং দেশের সিভিল সোসাইটি, দেশের মুক্ত চিন্তার মানুষ, কবি, সাহিত্যিক, সাংবাদিক সকলের সমর্থনেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আবার এই আপনারা তো খেয়াল করবেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের জন্য ভারত সহ বিভিন্ন দেশ বলে আসছে, কিন্তু সর্বশেষ কিন্তু গতকালকে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের সংবাদ সম্মেলনে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তারা বলেছেন তারা ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা নতুন একটা সংজ্ঞা দিয়েছেন, যেটা আগে বলতেন না। এখন বলেছেন তারা ইলেকশনে কত ভোটার অংশ নেয় সেটাকে তারা গুরুত্ব দিচ্ছেন। আপনাদের যারা দলের দায়িত্বপ্রাপ্ত, যারা কূটনৈতিক মহলের সাথে যোগাযোগ রাখেন, বিভিন্ন সময় তাদের আলাপ হয়েছে, তাদের কি চেষ্টার কোন ঘাটতি মনে করেন এইটা? ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের প্রেস কনফারেন্স করে? দেখেন, আমরা যেটা দেখি, গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের ডেফিনেশন, নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের ভোটারদের অংশগ্রহণটা, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো, সত্যিকারের যে রাজনৈতিক দল, গণতান্ত্রিক চেতনায় রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করতে পারতেছে কিনা, এটা কিন্তু সকল দেশের, সকল গণতান্ত্রিক বিশ্বের কিন্তু মানুষের কাছে, বিশ্বের কাছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল পৃথিবীর মানুষরা কিন্তু যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারলো কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচনে ভোটাররা উপস্থিত হলো কিনা এটা একটা গুরুত্বপূর্ণ। নির্বাচনে সর্ববৃহত্তম রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না, করতে দেওয়া হলো না, এই কথা কিন্তু গতকালকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে কথাটি বলেছে, আমি সেই কথাটি, আমি পুরো সংবাদটি আমি শুনেছি এবং একাধিকবার আমি বোঝার চেষ্টা করছি। এটা একটা প্রচার আছে, তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচনটি বৈধ নির্বাচন বলে গণ্য করা হবে। এটা ওনার একটা বক্তব্যের একটি অংশ। সেখানে কিন্তু আরো অনেকগুলো আলোচনা আছে। এটা কিন্তু এই এরপর প্রধান উপদেষ্টা টেস্ট সেক্রেটারি এটাকে হাইলাইট করে একটা ব্রিফিং করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এগুলো মেনে নিয়েছে, আওয়ামী লীগ ছাড়া ইলেকশনের কোনো সমস্যা হবে না। না, এই কথা তারা বলেনি, ইউরোপীয় ইউনিয়ন এই কথাটাই বলেনি। তারা বলেছে নির্বাচনে জনগণের অংশগ্রহণ আছে কিনা, এবং সেক্ষেত্রে জনগণের অংশগ্রহণ যদি না থাকে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না। এবং এটা হলো যে দেশে 50% উপরে ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়, সেই দেশে আওয়ামী লীগ ইলেকশন করতে না পারলে 50% ভোটার তো থাকতেছে না।
যাবেই না ভোট দিতে। তাহলে আপনাদের আরো দায়িত্ব বাড়লো, আপনার দায়িত্ব বাড়লো, শুধু আহ্বান না। মানেটা হলো নির্বাচনে অংশগ্রহণমূলক হলো না, এটাই তো প্রমাণিত। এখন যেটা তারা ইউনূস সাহেবরা তাহলে আপনাদের দায়িত্বটা বাড়লো, আপনাদের যে আহ্বান ইলেকশন অংশ না নিয়ে আপনাদের নেতা কর্মী সমর্থক 50% বা মোর এরা যাতে ইলেকশন অংশ না নেয় এটা নিশ্চিত করাটা আপনাদের একটা দায়িত্ব কিন্তু এখন। শুধু এটা না, 50% ভোটাররা তো যাবেই না, এর বাইরেও অনেকে যাবে না। অনেক আরো 20 থেকে 30% ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সে ধরনের প্রচার আমাদের পরিকল্পনার ভিতরে আছে, এবং ইতিমধ্যে প্রচার কিন্তু শুরু হয়েছে। গ্রেপ্তার আতঙ্কের কারণে, মব সন্ত্রাসীদের কারণে, ভায়োলেন্সের কারণে আমাদের ওইটা আমরা প্রকাশ্যে আমাদের নেতাকর্মীরা এখন করছে না। এরপরেও কিন্তু আমাদের যে যোগাযোগটা মানুষের কাছে বলার যে জিনিস, এটা কিন্তু চলছে, আপনি দেখবেন। কিন্তু যে কারণে বুঝতে পেরে এই দখলদার সরকার, ইউনূস সরকার এবং তার পেটোয়া বাহিনী, যে কারণে জামাতে ইসলাম এবং বিএনপি সহ এনসিপির যারা আছে তারা কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে ভোট কেন্দ্রে আনার জন্য। সরকার তো নিরপেক্ষ, এই অন্তর্বর্তীকালীন সরকার, সে তো ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার ক্যাম্পেইন করার কথা না, তার কাজ হলো নির্বাচনকে আয়োজন করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। সেক্ষেত্রে গণভোটের জন্য তারা ভোট চাইতে যাবে, ক্যাম্পিং করবে, এবং তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য নানা ধরনের প্রশাসনকে ব্যবহার করে হুমকি ধামকি দিচ্ছে। এই কাজগুলো গণভোটের জন্য সরকার কিন্তু মাঠে নেমেছে। তারা বলেছে তাদের নাকি ল অ্যাডভাইজাররা পরামর্শ দিয়েছেন তারা এটা করতে পারেন, এবং কিছু কিছু উপদেষ্টা মাঠে নেমে গেছেন, এবং বলা হচ্ছে এই গণভোটে যদি হার না যেতে তো স্বৈরাচার ফিরে আসবে, 72 সংবিধান ফিরে আসবে, এগুলো বলা হচ্ছে। মানে গণভোট যে একেবারেই মুক্তিযুদ্ধের স্মৃতি এখানে মুছে ফেলতে চাচ্ছে সেটা তারা বলছেন। কিন্তু সেটা গণভোট নিয়ে আপনারা কিন্তু সেইভাবে কথা বলছেন না কিন্তু। না না, গণভোট না তো, যেখানে ভোটেই আমরা বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্রে যেতে বারণ করা মানেটা হলো কি? এটা তো শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী ভোটারদেরকে বারণ করা হচ্ছে তা তো না, এটা কিন্তু প্রকারান্ত দেশবাসীকে বলা হচ্ছে। যেখানে ভোটেই হবে না, যেখানে ভোটেই হচ্ছে না, মানুষকে ভোট কেন্দ্রে যাবে না, সেখানে মানে আপনার শুধু সংসদীয় আসনের নির্বাচন আর গণভোট এর দুটো তো একই রকম, একই দৃষ্টিতে আমরা দেখি। তো সেক্ষেত্রে এই নির্বাচনে বাংলাদেশের কোনো অর্থবহ নির্বাচন হবে না, গণতান্ত্রিক পৃথিবীর সাথে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হচ্ছে। কারণটা হলো এখনো বাংলাদেশে নির্বাচন বলতে, যে বাংলাদেশে কিন্তু যে কোনো নির্বাচন হলে সেখানে একটা উৎসবের আমেজ তৈরি হয়, সেই উৎসবের কোনো নমুনা কিন্তু বাংলাদেশে কোথাও নেই। উপরন্তু আছে ভয়, বুঝে ফেলেছে অমুক প্রাইম মিনিস্টার হচ্ছেন, অমুক প্রাইম মিনিস্টার হচ্ছেন, ইলেকশনে গেলেও হবে নাও গেলেও হবে, তারা এটা বুঝে ফেলেছে। এখানে সিলেকশন হবে, এখানে হবে সিলেকশন। এটা আমি দামি আপনারা যে আমি দামির একটা ইলেকশন করেছিলেন, আরেকটা কিন্তু সেরকম ইলেকশন হচ্ছে। কিন্তু আমরা নির্বাচন করেছিলাম, সে নির্বাচনে আমি আর দামি না, সেখানে সবাইকে নির্বাচন অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, দলীয় প্রার্থীদেরকেও ওপেন ইলেকশন করার সুযোগ দেওয়া হয়েছে। আপনারা বলেন, অনেকে অনেক কথা বলবে, এটা নিয়ে আমার কথা নেই, বলতেই পারেন, কিন্তু সেখানে কিন্তু বিএনপি জামাতরা কিন্তু ইলেকশন করতে পারবে না, ইলেকশন করতে দেওয়া হবে না, এ ধরনের কোনো ঘোষণা, এ ধরনের কোনো প্রশাসনিক আদেশও ছিল না। সেখানে কিন্তু আওয়ামী লীগের মতো যেমন ব্যান করে দেওয়া হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। নির্বাচন তো দূরের কথা, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমও করার কোনো সুযোগ বাংলাদেশে নেই। এটা হলো যে অবৈধ দখলদার সরকারের, ফ্যাসিস্ট সরকারের কার্যক্রম। এটার সাথে আওয়ামী লীগের নির্বাচনে, আওয়ামী লীগ যে সরকারে থাকাকালীন সময় যে নির্বাচন হয়েছে, সেখানে তো কোনো দলকে তো নিষিদ্ধ করা হয়নি, কোনো দলের তো ধানের শীষ মার্কা অথবা দাঁড়িপাল্লা মার্কা কেড়ে নেওয়া হয়নি, নির্বাচন না করার জন্য নিষিদ্ধ করা হয়নি। তো
তো এটা তো আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা যে 17 বছর টানা দেশে পরিচালনা করেছে, তখন কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। তখন কিন্তু কোন বিএনপি, জামাত বলেন, বিএনপি বলেন, কোন রাজনৈতিক দলের বাড়ির নেতার বাড়িতে আগুন জ্বালানো হয়নি, লুট করা হয়নি। এটা তো 5ই আগস্টের আগে থেকে শুরু হয়েছে, অদ্যাবধি চলছে বারবার। ফাদার অব দি নেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডি 32 নম্বর, যেখানে মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষিত করা হয়েছিল, যার সাথে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, যে বাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন 7ই মার্চের ভাষণ, এবং 25শে মার্চ মধ্যরাতে স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, সেই বাড়িটি বারবার আক্রমণ করা হলো, সেই বাড়িটিকে উড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। সবাই জানে বাহুদ্দিন নাসিম, সবাই জানে সেটা, প্লাস তারপর এটা তো মানুষকে মনে করিয়ে তারা আপনাদের সময়ে ইলেকশনে তারা নিষিদ্ধ ছিল না ঠিক, কিন্তু তারা কিন্তু ইলেকশন গুলাকে প্রশ্নবিদ্ধ করতে সফল হয়েছিল তারা। এবং আপনারা হচ্ছে, আর এখন যে এটা যে নির্বাচনের নামে যে প্রশ্ন হচ্ছে, এটা তো আগেই প্রশ্নে পরিণত হয়েছে। সফল হওয়া লাগবে না, সফল হওয়ার আগেই তারা সফল হয়েছে, এটা কোনো নির্বাচন না। আমি যদি এভাবে বলি, আরেকটা প্রচারণা আছে, আগেই ওনারা সফল হয়েছে, ওনারা কোনো নির্বাচন করতেছেন না। আপনাদের কাছে খবরটা কি? আরেকটা প্রচারণা আছে, এখনো অনেকে সন্দেহ করছেন ইলেকশনটা আদৌ হবে কিনা, যে 11 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি ইলেকশন, 11 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত এটার একটা ঝুঁকি আছে, ইলেকশনটা আদৌ হবে কিনা। আপনাদের কাছে তথ্যটা কি? এই বিষয়টা হলো